This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূল গানটা হলো নয়নাভিরাম মোর নয়নাভিরাম, এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম। রামকৃষ্ণ ভক্তরা জানেন তো এই ভজনটা মিশনে নিয়মিত গাওয়া হয়। সেই গানের এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। এই লাইন দুটোর ভেতরে না যে গভীর অর্থ, মানে ইনার মিনিং যাকে বলে আর কি, সেটা কোনোদিন উপলব্ধি করার চেষ্টা করে দেখেছেন? দেখুন, রামকৃষ্ণদেব সম্পর্কে বলা হয় যে তিনি জানতেন তিনি কে, তাই কখনো সমালোচকদের বিশেষ পাত্তা দিতেন না। কখনো ভবতারিণীর নৈবেদ্য নিজে খেয়ে নিতেন, কখনো সারদা দেবীকে ঈশ্বর রূপে পুজো করতেন, অথবা কখনো নিজেই নিজের পুজো করতেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে তাই বেলুড়ের রামকৃষ্ণ মঠে গাওয়া হয়, করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। মুশকিল কি জানেন? এই তো যুগাবতারের কথা। যা যুগাবতাররা করতে পারেন আর কাউকে মানায়? রামকৃষ্ণ ভজন শুনে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে নিজেই নিজের পুজো করেন, তাহলে যা রামকৃষ্ণদেবকে মানায় তা কি আর কাউকে মানায়? নিজেই নিজের মূর্তি করে পুজোর আসনে বসালে কি হয় সেটা রাজনীতিকরা জানেন। মায়াবতীর অভিজ্ঞতা আছে। ওই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বহুজন সমাজ পার্টির এই নেত্রী, তিনি তো এই কাণ্ডটাই করেছিলেন। লখনৌ, দিল্লি লাগোয়া নয়ডা, সেখানে এই বিরাট অঞ্চলে যেখানে মাঠ, ময়দান, পার্ক যা পেয়েছেন, যেখানে যেটুকুনি ফাঁকা জায়গা পেয়েছেন, সেখানে নিজের আর নিজের দলের প্রতীক ওই হাতির প্রকাণ্ড সব মূর্তি বসিয়ে দিয়েছিলেন। কত খরচ হয়েছিল জানেন? সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর জানা গেছিল মায়াবতী নাকি এই জন্য 2600 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। কোত্থেকে? জনগণের করের টাকায়, ওই গড়ে ওঠা রাজ্যের তহবিল থেকে। উত্তরপ্রদেশের সংস্কৃতি দপ্তরের মোট যা বাজেট ছিল সেই সময়, তার 90% নাকি মূর্তি বসাতে খরচ করেছিলেন মায়াবতী। নিঃসন্দেহে এটা একটা বড় সংস্কৃতি আর কি। কিন্তু কেন রাজ্যের টাকা এভাবে মূর্তির পেছনে খরচ করলেন? আত্মপ্রচার। দেখুন, কে কেন কি করেন, কীভাবে আত্মম্ভরিতা নিজের মাথার মধ্যে গেড়ে বসে, সেটা বোঝা যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই প্রশ্নটা তুলেছিল, তখন বিএসপি নেত্রী বলেছিলেন তিনি নাকি মানুষের ইচ্ছে প্রকাণ্ড সব মূর্তি করেছেন। অর্থাৎ তার যাবতীয় মূর্তি, সেগুলো নাকি ওই সাধারণ মানুষের ইচ্ছা। আর সুপ্রিম কোর্ট কী বলেছিল জানেন? মানুষের ঘাড়ে বন্দুক রেখে এভাবে নিজের পুজো নিজে করা যায় না। মূর্তি বাবদ যত টাকা খরচ হয়েছে, সেই সব টাকা রাজ্যের কোষাগারে আবার ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। মানে বুঝতে পারছেন, নিজের মূর্তি করে এরকম মূর্তিমান বিপদের মুখে পড়ার উদাহরণ এটা কিন্তু খুব কম আছে। কিন্তু বাঙালি তার সঙ্গে আরও আগের থেকে পরিচিত। আপনারা সবাই এটা বললেই এক বাক্যে বলে উঠবেন, আর জানি তো সেই যে হীরক রাজার দেশ, রাজ্য শাসনের বর্ষপূর্তি, ভর্ষপূর্তি সেটাও বলতেন। হ্যাঁ, সেই উৎসব উপলক্ষে নিজের প্রকাণ্ড একটা মূর্তি বানিয়েছিলেন হীরকের রাজা। মেলার মাঠে সেই মূর্তি উদ্বোধনের দিনই তো যাবতীয় বিপত্তি ঘটে গেছিল, মনে আছে? উদয়ন পণ্ডিতের শিষ্য গুলতির এক টিপে সেই মূর্তির নাক খসিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেও তো মায়াবতীর নাক কাটা গেছিল। এবার জগতের মন্দিরে ঈশ্বর জ্ঞানে আপনাকে স্থপিলে, মানে নিজেকে প্রতিষ্ঠা করলে যে কি হয়, যা এর পরেও কেউ বুঝছেন না, তাদের জন্য আরও একটা উদাহরণ আছে। সে উদাহরণ মানে দেখতে গেলে বা জানতে গেলে খুব বেশি দূরে যেতে হবে না, হাতের নাগালেই আছে, আমাদের এই রাজ্যেই আছে। বুঝতেই পারছেন, এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরতে তাহলে কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। I thought that the celebrations or observance start with planting of trees, particularly in memory of the mother.
Ek Ped Maa Ke Naam. That is one of the major flagship projects of our Honorable Prime Minister Shri Narendra Modi. I have decided to plant 1 million trees during this period of 1 year. Million trees throughout Bengal. 23 নভেম্বর 2022 পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। আর 23 নভেম্বর 2024 রাজ্যে তার 2 বছর পূর্ণ হলো। এবার এইটার জন্য এই বাংলায় 2 বছর কাটানোর স্মৃতি হিসেবে রাজ্যপাল ঘোষণা করেছিলেন কি 10 লক্ষ গাছ পুঁতবেন, গাছের চারা। 10 লক্ষ না, ওটা হিসেব মতো 10 লক্ষ এক হবে, কারণ প্রথমটা তিনি তো একটু অন্যভাবে বসিয়ে দিয়েছেন। বসানো নিয়ে তো কথা, রাজভবনে নিজের মূর্তির আবরণ উন্মোচন করেছেন সিভি আনন্দ বোস। নিজের মূর্তিটাই বসিয়ে দিয়েছেন রাজভবনের ওই হল ঘরে, শ্বেত পাথরের গোল টেবিলের ওপর। সেখানে ওই মূর্তিটা রাখা ছিল, লাল কাপড়ে ঢাকা। রাজ্যপাল গাছ টাছ পোতার পর নিজে সেই কাপড় সরিয়ে মূর্তিটা সবার সামনে নিয়ে আসে। ছবিতে ধরা আছে। ওই মূর্তি উদ্বোধনের পর সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন রাজ্যপাল, মিলছে তো নিজের মতো একদম ডিটো। তারপর ফটোগ্রাফারদের অনুরোধে নিজে মূর্তির পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলেন। দেখবেন এইরকম সব ছবি ওই মাদার তুসোর মিউজিয়ামে আছে, বিখ্যাত লোকেদের সব ওখানে মূর্তি আছে মোমের। আর তারা যখনই যান সেই মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, যাতে আসল আর নকল ফারাক করা যাচ্ছে কিনা এই প্রশ্নটা সবার মধ্যে জাগে। রাজ্যপালও অনেকটা সেরকমই, যেভাবে খুশি টুশি হয়ে ছবি তুললেন তাতে মনে হচ্ছিল যে এই তার মতোই হচ্ছে মূর্তিটা। ফাইবারের মূর্তি দেখে তিনি খুশি হয়েছেন, কিন্তু এই মূর্তি যে মূর্তিমান বিতর্ক হয়ে উঠবে, রাজ্যপালকে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত করে দেবে, সেটা তখন তিনি বোঝেননি। বোঝানোর জন্য লোক আছে, আমাদের শিক্ষামন্ত্রী আছেন। এই সমস্ত ছোটোখাটো সাংস্কৃতিক বিষয় এগুলো তিনি একদম মিস করেন না। আর রাজ্যপালের ক্ষেত্রে হলে তো একদমই নয়। ফলে ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলের ওই মূর্তির সঙ্গে রাজ্যপালের ছবি সব শেয়ার করেছেন। এবং তাতে কি লিখেছেন জানেন? লিখেছেন, এ তো পুরো জটায়ু, রাজভবনে ম্যাকমোহন। এবার দেখুন, রাজ্যপালের সাথে শিক্ষামন্ত্রীর সম্পর্কটা কিন্তু এরকমই, বেশ রসালো। গত 2 বছরে দুজনের নানা রকম নামকরণ করেছেন। তাতে যেরকম ওই ফাঁসুড়ে, নতুন ভ্যাম্পায়ার, ক্যাম্পাসের নরখাদক, মাফিয়ারাজ, জেমস বন্ড, এরকম সব জম্পেশ নাম আছে যেগুলো ওই রহস্য রোমাঞ্চ সিরিজের স্বাদ ফিরিয়ে আনে। তেমনই তো আবার ওই গোপাল ভাঁড় বা মোহাম্মদ বিন তুগলক এইগুলো নিয়েও আছে আর কি, যেগুলো বিতর্ক তৈরি করতে পারে। আবার এগুলো খানিকটা রিলিফও বটে, জানেন তো, একটু কমিক রিলিফ। গোপাল ভাঁড়ের নাম এলে তো সেটা হবেই। সেই তালিকায় নবতম সংযোজন কি? এই জটায়ু। এটা কিন্তু একটা বাড়তি মাত্রা যোগ করেছে, জানেন তো কেন? সেই বিশ্লেষণে আসছি। দেখুন, সত্যি বলতে কি, ব্রাত্য বসুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে প্রথমেই 2টো জিনিস মনে হয়েছিল। এক, অনেক দিন পর একটা সুযোগ পেয়েছেন তিনি, তাই জন্যে তিনি শিক্ষামন্ত্রীর সাথে রাজ্যপালের ইদানিং খুব একটা যোগাযোগ নেই, তো একটা দূরত্ব তৈরি হয়েছে নানা কারণে। তো একদিন পরে যখন একটা স্কোপ পেলেন অন্তত কাছাকাছি পৌঁছনোর, হোক সেটা ওই এক্স হ্যান্ডেলের মাধ্যমে, চান্স পেয়ে একটুখানি লেগ পুল করেছেন। আর একটা আছে, রাজভবনের অনুষ্ঠানে 200 জনকে ডাকা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কাউকে ডাকা হয়নি। এটা তো রাজ্যপালের ঘোষিত স্টাস, কিন্তু তা বলে এরকম একটা নিজের স্মরণীয় সময় তাতে ডাকলেন না। হয়তো সেই জন্যই শিক্ষামন্ত্রীর অভিমান হয়েছে। কিন্তু দেখুন, ব্রাত্য বসু রাজ্যপালের মূর্তি দেখে জটায়ুর সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলেও আসলে যে বিতর্কের রসদ পেয়েছেন সেটা পরে বোঝা গেছে। মানে একটা ইঙ্গিত ছিল, সোজাসাপটা জিনিস যে তিনি কিছু রাজ্যপালের জন্য অন্তত লিখবেন না সেটা সবাই জানে, একটা গুগলির মতো ছিল। যদি সেটা ধাঁধা বলেন, তার সেই ধাঁধার উত্তরটা পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা পড়ার পর। রাজ্যের শাসক দলের কাগজে প্রশ্ন তোলা হয়েছে যে রাজ্যপাল কি করে তার মূর্তি বসানোর অনুমতি দিলেন, এই মূর্তি তৈরির খরচটা কে দিল। অর্থাৎ রাজভবনে রাজ্যপালের মূর্তি উন্মোচন, গোল টেবিলে সেই মূর্তি প্রতিষ্ঠার মধ্যে
আসলে যে একটা বিতর্কের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেস জাস্ট পরিষ্কার করে দিয়েছে। অতীতেও তো কোনো রাজ্যপাল মূর্তি নিয়ে এই ধরনের হাস্যকর কাণ্ড কারখানা করে, এতে না সাংবিধানিক যে পদমর্যাদা, গুরুত্ব, এগুলো লঘু হয়ে যায়। রাজভবনে আগে আরও অনেক রাজ্যপাল এসছেন, কিন্তু তারা কেউ নিজের মূর্তি বসানোর মতো হাস্যকর কাজ করেননি। তাই সিভি আনন্দ বোস রাজ্যপাল পদের অমর্যাদা করেছেন, এটাই তো বললেন কুণাল ঘোষ। এবার এই কথাটা বলে দেওয়ায় কি হলো, প্রথমত একটা রাজনৈতিক বার্তা দেওয়া হয়ে গেল। এই যে রাজ্যপালকে আক্রমণ করতে হলো না, কষ্ট করে টেনে নামাতে হলো না, সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে মানানসই নন, এটা আলাদা করে ওই সাংবাদিক সম্মেলন করে বলতে হলো না। শুধু বুঝিয়ে দেওয়া গেল রাজ্যপাল নিজেই নিজের অবস্থানকে লঘু করে ফেলেছেন। আর এর ফলে যেটা হলো সেটা দ্বিতীয় পয়েন্ট। এরপর রাজ্যপাল কোনো বিষয়ে রাজ্যকে বা তৃণমূলকে আক্রমণ করলে কুণাল ঘোষেরা বলতে পারবেন, যিনি নিজের পদের মর্যাদা রাখতে পারেন না তার কথার কোনো গুরুত্ব আছে নাকি? পাত্তাই দিচ্ছি না আমরা। যিনি নিজের পদের মর্যাদা রক্ষা করতে পারেন না তিনি আবার বলেন রাজ্যের মানুষকে রক্ষা করবেন। কি করে করবেন? এই ন্যারেটিভটা না আবার যদি তৃণমূল তৈরি করে দিতে পারে, এটা কিন্তু তাদের জন্য একটা রাজনৈতিক সুবিধা, জানেন তো। কারণ রাজনৈতিক হিংসা হলেই দেখবেন মানুষজন, তারা ওই আক্রান্ত মানুষেরা তারা সবাই রাজভবনে চলে যায় না। রাজ্যপালও শতপ্রবৃত্ত হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কখনো ওই কন্ট্রোল রুম, কখনো কল সেন্টার, বিভিন্ন কিছু খুলে টুলে দেন আর কি। তো এরপর রাজভবনের দরজা যদি ওই আক্রান্ত মানুষের জন্য রাজ্যপাল খুলে দেন, তখন তৃণমূল নেতারা ফের রাজ্যের মানুষকে মনে করিয়ে দেবেন এই রাজভবনের রাজ্যপাল নিজেই নিজেকে প্রতিষ্ঠা করে বসে আছেন, এখানে তিনিই সবটা, এখানে অন্য মানুষের কোনো জায়গা নেই। রাজ্যপাল যা করেছেন, যা করছেন, সবটাই আসলে লোক দেখানো পদক্ষেপ। আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে যে রাজ্যের সরকারের সঙ্গে বা রাজ্যের শাসক দলের সঙ্গে প্রতি পদক্ষেপে তার বিরোধ হয়েছে, সেটা তো এতদিন ধরে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এবার সেই রাজ্য সরকার বা শাসক দলকে এরকম একটা পড়ে পাওয়া 14 আনা সুযোগ আনন্দ বোস দিলেন কেন? দেখুন, এরপর মানে এই আক্রমণটা যে আসবে, এটার পর রাজভবন থেকে যে দুটো বিবৃতি এসছে তাতে কিন্তু স্পষ্ট এই স্থাপন করা, মানে মূর্তি স্থাপন করা পর্যন্ত ব্যাপারটা যে এই দিকে যাবে সেটা তিনি বুঝতে পারেননি। এবং এই যে দুটো বিবৃতি, তাতেও কিন্তু এই যেচে এরকমভাবে গাড্ডায় পা দেওয়ার কোনো ব্যাখ্যা নেই। শুধু প্রথম বিবৃতিতে রাজভবন জানায় উপহার দেওয়ার আড়ালে কি রাজভবন আর রাজ্যপালের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে? কেউ কি পরিকল্পনা করে রাজ্যপালকে দিয়ে তার মূর্তির আবরণ উন্মোচন করিয়েছেন? এবং শুধু এই প্রশ্ন তোলা না, সেটা জানতে একটা তদন্ত কমিটি পর্যন্ত গড়া হয়েছে। মানে বুঝতে পারলেন, যেখানে তৃণমূল কংগ্রেস একটা কটাক্ষ করার আড়ালে জটিল এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হয়তো এরকম একটা রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়েছে, সেটা উপলব্ধি করার পর রাজ্যপাল রাজনৈতিক অ্যাঙ্গেল থেকেই তার জবাবটা দিতে চেয়েছে। ওই একটা কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্রের তত্ত্ব, তাকে এবং রাজভবনকে অসম্মানিত করার জন্য এ সমস্ত করা হয়েছে। একটা ষড়যন্ত্র, এটা কে পাঠালো, কেন করলো? এবং শুধু প্রশ্ন তোলা না, দেখলেন তো একটা তদন্ত কমিটি করে দিয়েছেন। মানে ব্যাপারটাকে যে তিনি মনে প্রাণে বিশ্বাস করছেন সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। লোককে বিশ্বাস করানোর একটা আপ্রাণ চেষ্টা আর কি। প্রশ্ন তো একটাই, রাজ্যপাল নিজের মূর্তি দেখে এবং তা নিয়ে যে ফটো সেশন করলেন, সেই সময় এগুলো বুঝতে পারেননি যে এই আত্মপূজা রাজনীতির খোরাক হতে পারে। এটা আত্মপূজা ছাড়া কি কেউ বলেনি তাকে? দেখুন, রাজভবনের অনুষ্ঠানে রাজভবনের অনুমোদন নিয়েই তো ওই মূর্তি প্রবেশ করেছে বলে ধরে নিতে হবে। আর সেটা যদি না হয় তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যপালকে অন্ধকারে রেখে রাজভবন তার মর্যাদা নষ্টের যাবতীয় বন্দোবস্ত করে গেছে। তাহলে তো ওই তদন্ত কমিটিটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে ধরতে হবে। দেখুন, এই প্রশ্নটা কিন্তু উঠবে, এটা রাজ্যপাল বুঝতে পেরেছেন। আর এটা বুঝেই সম্ভবত দ্বিতীয় বিবৃতিটা জারি করেছে রাজভবন।
তাতে বলা হয়েছে যে শিল্প আর শিল্পীর মান রাখতেই রাজ্যপাল ওই মূর্তি গ্রহণ করেন। যে রাজ্যের রাজ্যপাল জনতার রাজ্যপাল হিসেবে পরিচিত, মানে এটা রাজভবনের বিবৃতিতে আছে আর কি, সেই রাজ্যের রাজভবন বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই মূর্তি প্রবেশের অনুমতি দিয়েছে। মানে বুঝতে পারছেন, একটা ঘটনা সেটাকে কত রকমভাবে ব্যাখ্যা করার একটা আপ্রাণ চেষ্টা। দুটো বিবৃতিতেই কিন্তু স্পষ্ট রাজ্যপাল ওই তৃণমূলের মূল প্রশ্নটাকে, মানে যেখানে তারা সত্যি সত্যি অস্বস্তিতে ফেলেছে, সেই জায়গাটাকেই ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। রাজভবনে ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছে শিল্পীর ইচ্ছে মূর্তি তৈরি হয়েছে, তাকে কে টাকা দিল না দেয়নি সেটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। ব্যক্তির ইচ্ছেকে, শিল্পীর ইচ্ছেকে মর্যাদা দিয়ে তারা সেই উপহার গ্রহণ করেছেন। শুনে মনে হচ্ছে না মায়াবতীর সঙ্গে কিছুটা মিল রয়েছে? পাচ্ছেন তো? মায়াবতীও তো বলেছিলেন জনতার ইচ্ছায় তার মূর্তি তৈরি হয়েছে, লখনৌ আর নয়ডায় মূর্তি বসেছে। এবার রাজ্যপালও তো বলে দিলেন মানুষের ইচ্ছায়, শিল্পীর ইচ্ছায় তার মূর্তি তৈরি হয়েছে। দেখুন, রাজ্যপালের নিজের ইচ্ছায় মূর্তিটা তৈরি না হলেও সেটা তো বলে দিলেন, কিন্তু তার ইচ্ছেতেই তো রাজভবনে মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে। তার দায়টাও ওই শিল্প, শিল্পী আর জনতাকে কেন নিতে হবে সে প্রশ্নের উত্তর দেওয়ার একটা দায় তো থেকে গেল, তাই না? যদিও এই উত্তরটা রাজভবন এখনো দেয়নি। তো এই তীব্র প্রতিক্রিয়া, কটাক্ষ, ট্রোলিং এসব দেখে উনি নিজে এটা থেকে ব্যাক আউট করেছেন। এবার কে দিল এসব তদন্ত, এগুলো লোক দেখানো হাস্যকর কাজকর্ম। আরে মেগালোম্যানিয়াক, আমি ছাড়া কিচ্ছু বোঝে না। রাজভবনটা কারণ পৈতৃক সম্পত্তি না, রাজভবনে কেন উনি নিজের মূর্তি বসিয়েছেন? এবার বলছেন কে রে বসালো, কি হলো, আমাকে দিয়ে উদ্বোধন করিয়ে দিল বলে তার তদন্ত। মাথা খারাপের লোক নাকি এরা? চূড়ান্ত হাস্যকর। পশ্চিমবাংলাকে হাস্যকর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য অনেকেই যেমন আছেন, তেমন রাজ্যপাল নিজেও আছেন। পরপর দুজনের বক্তব্যেই তো এই হাস্যকর শব্দটা কানে টাং টাং করে বাজলো। ওই মিলে সুর মিলে মেরা তুমারা হয়ে গেল, তাই না? সুজন চক্রবর্তী রাজ্যপালের সমালোচনা করেছেন ঠিক আছে, কিন্তু আমার ধারণা কি জানেন, তিনি যদি জানতেন যে তার সুরটা এইভাবে কুণাল ঘোষের কথার সাথে মিলে যাবে, এইভাবে দুজনেই একই লাইনে কথা বলছেন, একই শব্দ ব্যবহার করছেন হাস্যকর, তাহলে নিশ্চয়ই কিছুতেই ওই শব্দটা উচ্চারণ করতেন না। এটার কারণ আছে, আপনারা বলবেন যে ঠিক আছে, তো মনে হচ্ছে হাস্যকর বলেছে, তাদের অসুবিধে কি আছে? তো অসুবিধে অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদ, এটাই অসুবিধে। স্বাতন্ত্র্য বজায় রাখাটা যে কতটা জরুরি সেটা কিন্তু বামেরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। প্রত্যেকটা ইয়েতে তাদের একটু অন্যরকম থাকতে হবে, অন্যভাবে দেখতে হবে, এবং সেটা শুধু তাদের নয়, বাকি রাজনৈতিক দলগুলোরও বাধ্যবাধকতা। এটা কিন্তু তারা বিভিন্ন সময় বলে, বিভিন্ন সময় আঙুল দিয়ে দেখায়। এই যে বিভিন্ন বিষয়ে তৃণমূল আর বিজেপির কথা বা কাজে কোনো রকম সাদৃশ্য পেলেই তৃণমূল আর বিজেপিকে সিপিআইএম নেতারা যে সেটিং বলে কটাক্ষ করেন, সেটাও তো ওই আলাদা হচ্ছেন না কেন, এক হলেন কেন, সেই জায়গার থেকে কোনোভাবে এক হওয়া যাবে না। যদিও বারবার একই অস্ত্রটা ব্যবহার করতে করতে তার ধার হয়তো কমেছে, আখেরে খুব একটা লাভঠাবও হয়নি। মানে সবই তো রাজনৈতিক দলের ভোটে জেতার জন্য, অ্যাটলিস্ট ভোট বাড়ানোর জন্য, ভোট পাওয়ার জন্য, সেগুলো কোনোটাই হয়নি। কিন্তু ওই ভদ্রলোকের এক কথা, সিপিআইএম নিজের কৌশল বদলায়নি। আবার তৃণমূল বা বিজেপিকে দেখুন, দুদলও কিন্তু যতই ওই সিপিআইএম বামেরা ওই সেটিং ফেটিং বলুক, যদি ধরে নিয়েছে ও শূন্য, তো এদের পাত্তা দেওয়ার দরকার নেই। খানিকটা ইচ্ছে করে মানে ওদের ওই বলার সুযোগ দেওয়ার জন্যই অনেক সময় দেখবেন লোকে এরকম করে বলার সুযোগ দিয়ে মজা পায়, কারণ এটা সেরকম, সেইভাবেই তারা তো বিভিন্ন কাণ্ড কারখানা করছে। এ দেখুন, দুটো দলে একই সময়ে নেতৃত্ব বদলের একটা হাওয়া উঠে গেছে। এবার এইটা দেখে একইভাবে এবার বামেরা বলতে পারে না রে, তো সেটিং তত্ত্ব। দু দলেই তো একই রকম, একই মুদ্রার এপিট ওপিট, একই সঙ্গে সব কিছু করে। আর এটার পেছনেও এদের একটা যৌথ চক্রান্ত আছে। ওই রাজ্য রাজনীতিতে বাইনারিটাকে টিকিয়ে রাখতে হবে, মানে যাবতীয় আলোচনা যাতে তৃণমূল আর বিজেপির মধ্যেই সীমাবদ্ধ থাকে,
রাজনৈতিক আলোচনাগুলো আর কি। সেই জন্যই আটঘাট বেঁধে একই সময়ে দুটো দল এই নেতা খোঁজার হাওয়াটা তুলে দিয়েছে, এই অভিযোগটা কিন্তু বামেরা এখন করতেই পারে। দেখুন, এটাও তো ঘটনা, দুটো দলে কিন্তু এই যে হাওয়াটা উঠেছে না, এটা কি হবে না হবে সেটা তো পরের প্রশ্ন, কিন্তু দুটোর মধ্যে একটা সাদৃশ্য আছে। ধাপে 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 ব্যাপারটা ওঠা যেরকম বলে একদম সেরকম। একজন ভিত তৈরি করলেন, একজন তার উপর ইট গাঁথলেন, তারপর দেওয়াল উঠলো, এরকম ব্যাপার আর কি। খেয়াল করে দেখুন, সে কবে একজন মুখ ফসকে তৃণমূল বিধায়ক তিনি মুখ ফসকে বলে ফেললেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর অবশ্য বললেন যে মুখ ফসকে গেছে। কুণাল ঘোষ বললেন যে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতা, তিনি যতদিন পার্টিতে আছেন তার নেতা অভিষেকই। এরপর এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি আবার একটু ঘুরিয়ে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড্ড চাপ, তার হাত থেকে পুলিশ মন্ত্রীর পদটা সেটা বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হোক, ভালো হবে। এবার সেটাকে আবার সমর্থন জানালেন আরেক হুমায়ুন কবির, ডেবরার তৃণমূল বিধায়ক, তিনি বললেন যে হ্যাঁ, অভিষেক যদি পুলিশ দপ্তরের দায়িত্ব পান ভালো হবে, খুব ভালো কাজ করবে। মানে দেখুন, গোটা বিষয়টার মধ্যে তো একটা জিনিস স্পষ্ট, খুব ধাপে ধাপে এবং একটা সরল রেখায় দাবিটা উঠছে। দাবিটা তোলানো হচ্ছে কিনা এ সমস্ত নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন জল্পনা কল্পনাও আছে। তৃণমূলের সংগঠনে অভিষেক যেভাবে সক্রিয়, সেভাবেই তৃণমূলের একাংশ রাজ্য মন্ত্রিসভায় অভিষেককে দেখতে চাইতেই পারেন, কিন্তু টাইমিংটা দেখুন, ঠিক যখন এই সদ্য লাস্ট এতগুলো একসঙ্গে উপনির্বাচন, সেইগুলোর ঠিক আগের থেকে, অর্থাৎ ভোটের যে হাওয়াটা একসঙ্গেই 6টা উপনির্বাচন থেকে উঠলো, এটা তো এখন চলবে, আর তো মাঝে 1 বছর, তারপরে 26। ফলে এই রকম সময় এই দাবিটা তুলে দেওয়া, সেটা আর কি মানে টাইমিংয়ের ব্যাপার কিছু নেই, কাকতালীয়। এবং এটাও কি কাকতালীয়, দেখুন এই একই সঙ্গে বিজেপিতেও একই সময় নতুন নেতার জন্য সওয়াল শুরু হয়ে গেছে। আগে ঠাড়ে ঠুড়ে চলছিল, আর 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যখন বিজেপির প্রার্থীরা একটাতেও জিততে পারলেন না, ছিলই একটা দখলে, সেটাও যখন হাতছাড়া হলো, তখন আস্তে আস্তে সবাই দাবি তুলতে শুরু করে দিলেন। এটাও কিন্তু ধাপে ধাপে এবং খুব স্ট্র্যাটেজিক্যালি, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপরে ইট গাঁথা, তারপরে দেওয়াল, এরকম ব্যাপার আর কি। দলের তরফে প্রথম মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা বলেছিলেন এই হারের দায় তার নয়। দায় নেই, কেন নেই? কারণ সংগঠনের দায়িত্বেই তো তিনি নেই, সুতরাং যিনি আছেন দায় তার। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। 1 বছর আছে বলার মধ্যে দিয়েই তো শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন আসলে কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে। আর কাউন্টডাউনের শুরুতেই তিনি কি বুঝিয়ে দিলেন, নিজের ঘাট থেকে দায়টা ঝেড়ে দিয়েও কি বোঝালেন, কি হচ্ছে না দলে, সেটা যে দরকার, না হলে এই ব্যর্থতার ধারাবাহিকতা যে বজায় থাকবে, এটাই সুকৌশলে বুঝিয়ে দিলেন। আর বাকি কি থাকলো, দায় কার এটা বলা তো না, সেটা শুভেন্দু অধিকারী না বললেও এরপর তো আর বুঝতে অসুবিধার কোনো জায়গা নেই যে তিনি ঠিক কী বলতে চাইছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এ রাজ্যে সংগঠন দেখার দায়টা তারই, উপনির্বাচনে হারের দায়টাও তাই তারই, তাকেই নিতে হবে দায়টা। এবার এই বক্তব্যগুলো যে আসবে, বিজেপির রাজ্য সভাপতি তিনি নিজেও হয়তো এগুলো জানতেন, কিন্তু একসঙ্গে যে এইগুলো ধেয়ে আসবে, মানে একটা ওই ধাপে ধাপে ব্যাপারটা আসে, তো এটা যে প্রথমটা যে লঞ্চিং প্যাড, এরপর যে পরপর মিসাইলগুলো আসছে তার দিকে, এটা কি সুকান্ত মজুমদার বুঝতে পেরেছিলেন? হয়তো ভাবছিলেন যে একটা শৃঙ্খলাবদ্ধ দল তো চট করে এরকম হবে না, কিন্তু হলো তো। তথাগত রায় থেকে অর্জুন সিং হয়ে অগ্নিমিত্রা পাল, মাঝখানে হালকা করে দিলীপ ঘোষ, সকলেই
রাজ্য রাজনীতিতে নতুন নেতা চাইছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মানে নবীন প্রবীণ বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সকলেই এক বাক্যে বলছেন নেতৃত্বে বদল চাই, কেউ সরাসরি কেউ ইঙ্গিতে, বিষয় তো একই। এবার প্রশ্ন তো একটাই, নেতা বদলালেই কি ভাগ্য বদলাবে? ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টের সিরিজ তো ভারত হেরেছিল, নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। সেই ভারতই অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রেকর্ড মার্জিনে জিতেছে। হ্যাঁ, একটাই বদল, নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা, কারণ ওই পারিবারিক কারণে রোহিত ছুটি নিয়েছিলেন, তাই জন্যই বুমরাকে ক্যাপ্টেন করেছিল বিসিসিআই। নেতা বদলের জন্যই কি অস্ট্রেলিয়ায় এইভাবে ভারত জিতল? দেখুন, একটাই বদল, তাতেই এরকম। বুমরার ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি ওই যে যশস্বী জয়সওয়াল বা কোহলি যে সেঞ্চুরি করলেন, বল হাতে সিরাজ বা হর্ষিত রানা যে দুর্দান্ত পারফরমেন্স করলেন, এগুলোর কোনো দাম নেই? অস্বীকার করা যায় এগুলোকে? বলবেন তো রাজনীতি ক্রিকেট নয়, ঠিক? কিন্তু দুটোই তো টিম গেম। নেতা যিনি হন, ময়দানে লড়াই তো দলগতভাবেই করতে হবে। এবার সেটা কিভাবে হবে, কে বলে দেবেন, তার উপরে যদি পুরোটা নির্ভর করে, তাহলে বাকিরা আছেন কি করতে? নেতা বদলালেই যদি দলের চেহারা বদলে যায়, তাহলে তো একটা প্রশ্ন অবধারিতভাবে আসতে পারে, তাহলে কি এতদিন ইচ্ছাকৃতভাবে কেউ কেউ আন্ডার পারফর্ম করছিলেন, নিজের পুরো 100% দেননি, ওয়েট করছিলেন যাতে গাড্ডায় পড়লে তারপর তারা নিজেরা সামনে আসবেন, তখন দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবেন? এটার ভাবনাটার মুশকিল একটাই, জানেন তো? তারা যদি এরকম কাণ্ড করে থাকেন, তারা দায়িত্ব পেলে বাকিরা আবার সেই কাণ্ডটাই করবেন না, তাকে গাড্ডায় ফেলার জন্য গাড্ডা খুঁড়বেন না, এটা নিশ্চিত হতে পারবেন তো? শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন, তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। কান্ত দা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, কিন্তু সফলও হননি। আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। যদি এই কথাটা বিজেপির কোনো নেতা বা নেত্রী বলে থাকেন যে এমন সভাপতি চাই যিনি লড়াই করবেন, তাহলে কি এতদিন যারা তাঁর সভাপতি ছিলেন, তো তারা কি লড়াই করেননি? তো সেটা একটু খোলসা করে বলে দিলে সুবিধা হয়। সব সংগঠকরা এনে দিয়েছে। সংগঠক, সদস্য, সমর্থন, 3টে একসঙ্গে হলেই তবে জয় আসে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বিধানসভার বিরোধী আসন সব বিজেপি, আর কেউ নেই। সিপিএম টিপিএম দিয়ে চলবে না, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি। কোথায় আছেন, কোথায় বিরোধী দল? সবাই কিন্তু মানে বলছি না, না বলে যা যা বললেন, বলার কিছু বাকি থাকলো, কাকে চান এবং কে হলে কি হবেন। কিন্তু যেটা বোঝালেন, মানে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে ওই অর্জুন সিংয়ের কথা মতো 26-এ ক্ষমতায় চলে আসবেন, ব্যাপারটা কি এতটাই সরল রেখায় চলবে? সকলে মেনে নেবেন? একেবারেই না। দেখতে হবে এবার কতজন প্রকাশ্যে বিদ্রোহ করার সাহস দেখান। এবার এই বিদ্রোহ করার সাহসটা কিন্তু সবাই দেখাতে পারেন, অনেকেই গুমরন, আসল সময় চুপ। হ্যাঁ, এটা ঘটনা। শুভেন্দু অধিকারী তিনি এই সাহস কিন্তু দেখিয়ে এসছেন। অভিষেকের নেতৃত্ব মানবে না বলেই সেই জন্য তিনি তৃণমূল থেকে বেরিয়ে এসেছিলেন। এটাও কিন্তু তার জন্য একটা কম বড় সিদ্ধান্ত ছিল না। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি।